This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে গত 3 দিন আজকেও মনে হয় উনি প্রশাসনিক সভা করছেন। এই 3 দিনের সফরে প্রথম দুদিন আমি গতকাল প্রেস কনফারেন্স করে বলেছি যে মাছ ছাড়া মাছের ঝোল করেছেন। উনি তো একাধারে, আপনারা এখানে উপস্থিত আছেন, আমি কখনো এই কথা এইভাবে বলিনি। উনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডাকেন, উনি এন্টারপ্রেনারশিপদেরকে ডাকেন, উনি বিজনেসম্যানদেরকে ডেকে উনি বিজনেস সামিট করেন, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার করেন, ট্রেড ফেয়ার করেন। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন উনি এই ফেয়ারে কাদের কথা বলেন? চপের কথা বলেন, ঘুগনির কথা বলেন, ওখানে গিয়ে মোমোর কথা বলেন, চাউমিন কথা বলেন। এখান থেকে প্রচুর টাকা, আমি আপনাদের অন ক্যামেরা বলছি, এখান থেকে প্রচুর টাকা ইনকাম করে সেখানকার যারা এই ব্যবসা করেন তারা নাকি বড় বড় বাড়ি বানিয়েছে। আচ্ছা, আপনারা কোনো সাংবাদিক কোনোদিন এই প্রশ্ন করেননি যে তাহলে চপ, ঘুগনি, মোমো, চাউমিন শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে ডেকে কেন ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার, ট্রেড ফেয়ার, বিজনেস সামিট করা হয় না? কারণ তারাই তো রাস্তা দেখাচ্ছে, আপনি তো তাদেরকে শোকেস করছেন। আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে ডেকে চপ ঘুগনির কথা বলছেন, আর চপ ঘুগনি যারা আসলে বানায় তাদেরকে আপনি ডাকছেন না। একসাথে আপনি দুজনকে অপমান করছেন। ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আপনার কাছ থেকে চপ ঘুগনি শিল্পের কথা তারা শুনতে চায় না, এবং চপ ঘুগনি শিল্পের কথা শুনতে চায় না। আবার চপ ঘুগনি শিল্পের যারা ব্যবসায়ী তারা জানে যে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেই কথা আসলে একটা অলীক কল্পনা, অবাস্তব, এবং তাদের দারিদ্রতাকে নিয়ে মুখ্যমন্ত্রী খিল্লি করছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনারশিপ, বিজনেসম্যানদেরকে তিনি অপমান করছেন, আর চপ, ঘুগনি, মোমো, চাউমিন যারা বিক্রি করেন তাদের দারিদ্রতা নিয়ে তিনি খিল্লি করেন, আর তারই নাম হচ্ছে এই বিজনেস সামিট এবং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার। দেখুন, জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ। প্রথমত তো মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে কেন? অর্থাৎ জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? কারণ অনেকে এটা মনে করেন এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, যারা নির্বাচনের সময় বিভিন্ন এলাকা দখলের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে। ফলে পুলিশ মন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতার দায় আগে তাকে নিতে হবে। উনি পুলিশ মন্ত্রী, আর উনি নানা ধরনের গল্প ভাবছেন, এই ধরনের অপ্রাসঙ্গিক প্রসঙ্গ অবতারণা করে তিনি আসলে নিজের ব্যর্থতাকে ঢাকা দিতে চাইছেন। বলছেন যে একজনের নাম 3 জায়গা থেকে তোলা হচ্ছে, বাইরে থেকে লোকজনের নাম উঠে আসছে, অসম থেকে আসছে প্রচুর লোক, তাদের নামগুলো ভোটার তালিকায় তুলছে, এতে নির্বাচনের প্রভাব। দেখুন, আবার বলছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ যারা এই নাম তোলার প্রক্রিয়ায় থাকে তারা রাজ্যের সরকারি কর্মচারী, রাজ্যের অধীনে আছে। উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো দেখেছি যে এই যে বিএলও বলুন, বুথ লেভেল যারা অফিসাররা কাজ করেন, এবং তারপরের যে ধাপগুলো রয়েছে, প্রত্যেকে সরকারি স্তরের বিভিন্ন জায়গায় তারা কাজ করেন। ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব কার? রাজ্যের সরকারের। এবং ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্বয়ং। ফলে এই যে কথাগুলো বলছেন, আসলে মুখ্যমন্ত্রী মানুষকে কিছু গোল গোল কথা বলেন, সেই গোল গোল কথা বলে তিনি আসল প্রসঙ্গ থেকে তিনি দূরে সরে যান। অনুপ্রবেশ হওয়ার প্রশ্নে, আসাম বা অন্য জায়গার থেকে নাম তোলার প্রশ্নে, এমনকি কথা আমরা শুনেছি যে বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে ভারতবর্ষের ভোটার তালিকায় নাম তোলার জন্য আহ্বান করছে কে? তৃণমূল কংগ্রেসের নেত্রী। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই ব্যাপারে আমাদের মাননীয় বিরোধী দলনেতা সহ আমাদের রাজ্য এবং কেন্দ্রের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছেন। আমরা আশা রাখি কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রতিটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তারা এগুলোকে স্ক্রুটিনি করবে। বলছেন যে এলাকার মানুষ যে ভাষা বুঝে
ভাষাতে নোটিশ বোর্ড, জায়গার নাম এই সমস্ত কিছু উল্লেখ করতে হবে। খুব তাৎপর্যপূর্ণভাবে হিন্দি, নেপালি, রাজবংশী তিনটে ভাষাকে কিন্তু গুরুত্ব দিয়ে বলেছেন। কেন এই ভাষাকে গুরুত্ব দেওয়া হয়? ভোটগুলো আসে না বলে? দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর কার্য এই দুটোর মধ্যে অসংখ্য অন্তর রয়ে যায়। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিই। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাংলা ভাষায় সাইনবোর্ড বা সাইনেজের কথা বলেন এবং তারা বলেন এত তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে তার অগ্রগতি কি কেউ জানে না। মুখ্যমন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন হিন্দি, নেপালি, রাজবংশী, শুনতে ভালো লাগলো। বাস্তবে আমরা দেখি মুখ্যমন্ত্রী যে বিষয় নিয়ে বলেন পরবর্তীকালে সেই বিষয়গুলো শুধুমাত্র খাতায় লেখা থাকে, বাস্তবে রূপায়িত হয় না। এটা নিশ্চিতভাবে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। এর আগে মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালের ফিজ নিয়ন্ত্রণের কথা বলেছেন, ফিজ নিয়ন্ত্রণ হয়েছে। স্কুলের বেসরকারি স্কুলের ফিজ নিয়ন্ত্রণের কথা বলেছেন, হয়েছে। ফলে এটাও একটা ওই রাজনৈতিক প্রচারে নিজেকে ভাসিয়ে রাখার জন্য এই ধরনের কথা উনি বলেন। এবার তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যে রিপোর্ট দেওয়া হয়েছে এটা তো মুখ্যমন্ত্রীর মুখে কালি মাখানো হয়েছে। উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো ওখানে গিয়ে তিনি বলেছিলেন বিএসএফ এর দিকে আঙুল তুলেছিলেন। এবং আজকে রাজ্যের মানুষ এটা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে একটা হিন্দু বিরোধী সরকার, সেই সরকারের মাথায় বসে আছে যে মন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার আশকরা ছাড়া, তার প্রচ্ছন্ন মদত ছাড়া পুলিশ এবং তৃণমূলের কংগ্রেসের নেতা দুষ্কৃতী মিলে যে তাণ্ডব করেছে, সেই তাণ্ডবের প্রামাণ্য দলিল হচ্ছে হাইকোর্টে জমা পড়া এই নথি। ফলে স্বাভাবিকভাবে এবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত, না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত। কারণ ওনার মুখটা এখন শুধু পশ্চিমবঙ্গের অপশাসনের কালিতে কালিমা লিপ্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নির্দিষ্টভাবে আমরা একথা বলেছি যে আমাদের যে জিও পলিটিক্যাল সিনারিও আছে সেটাকে পরিবর্তন করেছে। ফলে স্বাভাবিকভাবেই এই ভারসাম্যজনিত যে ব্যতিক্রম ঘটছে তার ফলে পশ্চিমবঙ্গের নির্বাচনের উপরে তার প্রভাব পড়ছে। সেই প্রভাবের পেছনেই আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে এমন একটা দল যারা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা আশঙ্কা, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বিপদ। ফলে অনুপ্রবেশকারীদেরকে হাত ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চাওয়া রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে যেহেতু বিপজ্জনক, ফলে এই দলের যত তাড়াতাড়ি বিসর্জন হয় তত ভালো। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।